প্রথম আলোর একটা নির্বাচন ভিত্তিক জরিপ এসছে। সাধারণত বড় বড় পত্রিকাগুলো নির্বাচনের আগে এই বিভিন্ন ধরনের জরিপ করে। ১৩৪২ জনের মতো নাগরিক শহরে গ্রামে সবাই মিলে এই জরিপে অংশগ্রহণ করেছে এবং এই জরিপের কিছু কিছু তথ্য যেটা হয় অন্যান্য জরিপের মতোই একটা কোশ্চেনের সাথে আর একটা কোশ্চেন যথেষ্ট রকমের কন্ট্রাডিক্ট করে এবং শতাংশগুলো একটা শতাংশের সাথে আর একটা শতাংশ মিলতে চায় না। তো সেই জায়গাতে গুরুত্বপূর্ণ যেটা আসছে অনেকগুলো কোশ্চেনিয়ারের মধ্যে সেটা হচ্ছে যে ভোটাররা এই যে ১৩৪২ জন আছেন তারা আসলে কি দেখে ভোট দেবেন। তার ভিতরে ৫১% যারা উত্তরদাতা আছেন তারা বলেছেন তারা দল এবং মার্কা দেখে ভোট দেবে। বাকিদের ভিতরে অন্যান্য শতাংশ আছে। আপনার ১৭% মধ্যে বলেছেন তারা ব্যক্তি দেখবেন, সজ্জন চরিত্র কিনা, এরকম ১৩-১৪% অন্যান্য ক্যাটাগরিতে বলেছে এবং খুবই সামান্য ১-২% বলেছে তারা ম্যানিফেস্টো দেখে ভোট দেবে। কেউ কেউ আছে যে সে ধর্মীয়ভাবে মূল্যবোধ সম্পন্ন মানুষ কিনা, ভালো মানুষ কিনা সেগুলো দেখবে। এই বিষয়গুলো এসছে আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি দেখেন যে একটা রাষ্ট্র উন্নত হবার ক্রাইটেরিয়া কি, কিসের ভিত্তিতে ভোট দেওয়া উচিত বলে আমরা মনে করি এবং ভোটারদের সেই মানদণ্ডের ক্যাপাসিটি কতটুকু এবং সেটা দিয়ে বিবেচনা করা যাবে। অন্যান্য জরিপের অন্যান্য অনেকগুলো বিষয় আছে, প্রত্যেকটা বিষয়তে আমি ঢুকবো না, আমি শুধু এই বিষয়টার মধ্যে থাকবো। তো সেখানে দেখেন যে উন্নত বিশ্বে আমরা যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয়ের কম্বিনেশনে আপনার জনগণ ভোট দেয়, বিশেষ করে পার্টিকুলারলি সুইং যারা আছে অথবা হার্ডকোর এলাকার বাইরে যে সকল এলাকাগুলো আছে সেই এলাকার মানুষেরা। বাট মোটা দাগে এই মার্জিনটা উন্নত বিশ্বে আছে, উন্নত ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে, যে দলের প্রতি একটা অ্যালাইনমেন্ট, কিন্তু সেইটা এত বড় পার্সেন্টেজে না এবং এত গভীরভাবে সেটাকে ফলো করা হয় না। এবং আমরা দেখেছি যে ধরেন টরিরা যখন হেরে গেছে গত নির্বাচনে ইংল্যান্ডে, তখন তারা যে মার্জিনে হেরেছে সেই মার্জিনগুলোতে আমরা দেখেছি যে এটা টরি হার্ডকোর সিট ছিল। তাহলে টরিদের অধিকাংশ, কনজারভেটিভ পার্টির অধিকাংশ ভোটাররা মুখ ফিরায় নিয়ে গিয়ে লেবার পার্টিকে ভোট দিয়েছে। আবার ঠিক একই রকম এরকম বিভিন্ন সিটে আমরা দেখেছি হিস্টোরিক্যালি লেবার বেস, ধরেন ওয়ার্কিং ক্লাস এরিয়াস, পোর্ট এরিয়া, ব্যবসা বাণিজ্যের এরিয়া যেখানে প্রচুর লার্জ চাঙ্ক শ্রমিকরা থাকে, মাইনরিটি থাকে, সেই রকম জায়গাতে আমরা দেখেছি যে আপনার টরিরা জিতে এসছে। পার্টিকুলারলি যখন এন্টি ওয়ার মুভমেন্টটা খুব বড় আকার ধারণ করে টনি ব্লেয়ারের এগেনস্টে, এবং এটার রেজাল্ট আমরা দেখেছি ২০১০ সালে লিবারেল ডেমোক্রেট এবং কনজারভেটিভ পার্টির একটা কোয়ালিশন সরকার গঠন করে। তো হার্ডকোর এই জায়গাটাতে মোটামুটি দুনিয়াতে একটা জায়গা আছে যে তারা দলের সাপোর্টার এবং ওই মার্কাকে তারা কেন্দ্র করে তারা ভোট দেয়। তো সেই জায়গাতে আমরা একটা কথা বারবার বলেছি যে বাংলাদেশে এখন আপনার আগামী নির্বাচনে ভোট দিতে এলিজিবল এমন ভোটারের সংখ্যা ১২,৭৬,০০,০০০ এবং সেটা হিউজ। মানে পৃথিবীর অধিকাংশ গণতন্ত্র চর্চা করে এমন দেশে এত পরিমাণ মানুষই নাই। ইউরোপেরই অধিকাংশ রাষ্ট্রে এতগুলো মানুষই নাই যে আপনার ১৩০ মিলিয়ন ভোটারের মতো দেশ জনগোষ্ঠী, এরকম রাষ্ট্র আসলে খুব কম আছে। তো সেই জায়গাতে এই জনগোষ্ঠী যে আসলে চিন্তায় ভোটার না, এটা আমরা বারবার বলেছি। এবং দেখেন ভোট কাস্ট হবে সবচেয়ে বেশি ভোট ২০০৮-এর নির্বাচনে কাস্ট হয়েছে বলে দেখানো হয়েছে, যদি এটা একটা ইঞ্জিনিয়ারিং করা নির্বাচন, ভালো নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি না। ২০০৮-এ দিল্লি এবং বাংলাদেশের সুশীলরা মিলে 111-এর নির্বাচন কমিশন মিলে একটা সফিস্টিকেটেড ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। অতএব সেই জায়গাতে আমরা বারবার বোধ করেছি যে কাস্টিং ভোট যত হবে, ধরো যদি 70%ও হয় এই প্রায় ১৩ কোটি ভোটারদের, তাদের আসলে কত শতাংশ চিন্তা করে ভোট দিতে পারবে, বিবেক বুদ্ধি খাটায় যে আসলে কোন দলকে কোন প্রার্থীকে ভোট দিলে পরে তার আসলে দেশের জন্য লাভ হবে। আমার এলাকাতে আমি ইলেকশন ক্যাম্পেইন করতে গিয়ে যেটা দেখলাম এবং অন্যান্য যে বিভিন্ন এলাকাতে গিয়েছি, যে এখানে একটা অন্ধ ভক্ত শ্রেণী আছে বিভিন্ন দলের এবং মার্কার, যারা এটাকে ধর্মের মতো করে পূজা করে আর কি, যে
এটাই হলো একমাত্র কথা। এখন প্রশ্ন হচ্ছে তার জীবনে কোনো পরিবর্তন হয়েছে কিনা এই মার্কার পিছনে সময় দিয়ে, এই দলটাকে ভোট দিয়ে, অথবা ওই দলটার বিপক্ষে ভোট দিয়ে তার জীবনে কোনো পরিবর্তন হয়েছে কিনা এই আলোচনাতে আসলে তারা যায় না। এবং ভোটাররা যখন লিফলেট নিয়ে যায়, কথা বলতে চায়, তারা তাদের 2-4টা আবেদনের কথা বলে যে ভাই আমার এই এলাকাতে একটা টিউবওয়েল নাই, আমার এই রাস্তাটা পাকা করা দরকার, এখানে একটা ব্রিজ করে দেওয়া দরকার, এখানে এই মসজিদ মন্দিরে কিছু সাহায্য দরকার। এর বাইরে প্রার্থী সিলেকশন করবার ব্যাপারে তাদের যে সিরিয়াস জাজমেন্ট থাকা দরকার, সেই মানের নাগরিক গোষ্ঠী আমরা গত 54 বছরে তৈরি করতে পারিনি। এবং এইটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার যে এখনও একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে যেই লেভেলের রাজনৈতিক গুন্ডা পান্ডা চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে আমাদেরকে প্রতিটা এলাকায় মহল্লায় ডিল করতে হচ্ছে, পুরো ক্যাম্পেইনটাকে একটা ভীতিকর অবস্থায় পরিণত করেছে। এবং পুরো জনগোষ্ঠী এই 8টা 10টা 20টা লোকের কাছে প্রত্যেকটা ইউনিয়নে কেমন যেন জিম্মি হয়ে আছে। এবং এই জিম্মি দশাটাই হচ্ছে তার ওই যে চয়েস, যে সে আসলে একটা দল এবং মার্কাকে অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছে। সে যারা নির্বাচন করতেছে, রাজনীতি করতেছে, তাদেরকে প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা, সেই কাজটা তারা কখনো করে নাই। অতএব এই যে বাহিরের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতেও দল এবং মার্কার বাইরেও যে ব্যক্তি এবং ম্যানিফেস্টো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে কর্মসূচি দেখে জাজমেন্টে যাওয়া, যে আসলে কাকে ভোট দিলে পরে আমার বেকারত্ব দূর হবে, আমার এলাকাতে বিনিয়োগ আসবে, আমার এলাকায় মাদক ব্যবসা কমবে, আমার এলাকায় এই যে বিশাল চাঁদাবাজ সিন্ডিকেট এবং ক্রিমিনাল গুণ আছে, যারা আপাদমস্তক হচ্ছে মানে ইবলিস টাইপের মানুষ আর কি, আপাদমস্তক ইহুদি জনগোষ্ঠী টাইপের মানুষ আর কি, এই জনগোষ্ঠীর কাছে পুরো জনগোষ্ঠী জিম্মি হয়ে আছে ভোটারদের। অতএব তাদেরকে এই যে চিন্তার ভোটার বানানো, তাদেরকে যে সত্যিকারভাবে বিবেক দিয়ে বিবেচনা করে একটা জাজমেন্টে আসা যে আমি আসলে কাকে ভোট দেব, কাকে ভোট দিলে আমার এলাকায় নিরাপত্তা বাড়বে, কাকে ভোট দিলে পরে আমার সেবা বাড়বে, কাকে ভোট দিলে পরে আমার এলাকাতে স্কুলে কলেজে লেখাপড়ার মান বাড়বে, এলাকায় উন্নয়ন হবে, আমার প্রতিনিধিরা নদী ভাঙা নিয়ে এলাকাতে দেশে কথা বলতে পারবে, রাজধানী সংসদে গিয়ে আমার জনগণের পক্ষে কথা বলতে পারবে, সেই জায়গাটাকে জাজমেন্টে নিয়ে আসার মতো ভোটার আসলে আমরা দেখতে পাচ্ছি না। এই যে 51% বাহিরের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে আমরা বোধ করছি যে যারা ইন্টারনেট ব্যবহার করেন, যারা ইউটিউব ফেসবুকের সাথে কানেক্টেড, যারা গত প্রায় 20-22-24 বছর কোনো ভালো নির্বাচন দেখেন নাই, ভোট দেন নাই, এই পরিবেশে যারা বেড়ে উঠেছেন, এবং এই সংখ্যাটা অনেক, এটা প্রায় 6 কোটির মতো মানুষ দেশে বিদেশে যারা ছড়ায় ছিটায় আছেন, এবং তারাই আগামী নির্বাচনে একটা বড় নিয়ামক শক্তি হিসাবে ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। আর প্রশাসন যদি নির্বাচনে নিরাপত্তা দিতে পারে তখন সিচুয়েশন ডিফারেন্ট হবে। এর বাইরে প্রথম আলোর জরিপের আরেকটা প্রশ্নের যে প্রবলেম আছে, যে একটা পার্টিকুলার দলকে ফেভার করার টেন্ডেন্সি আমরা দেখেছি, যে সে আসলে কিভাবে প্রধানমন্ত্রী হবে। যেমন বেগম জিয়াকে প্রধানমন্ত্রী হবার জায়গাটা, অথবা আওয়ামী লীগকে টেনে নিয়ে আসা, যে আসলে 70% মানুষ ভুল ত্রুটি স্বীকার করলে আওয়ামী লীগকে রাজনীতিতে নির্বাচনে দেখতে চায়, এই যে ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জায়গাটা ইনডাইরেক্টলি কোশ্চেনের মধ্য দিয়ে তুলে নিয়ে আসা, সেটা ভয়ঙ্কর মনে হয়েছে। এবং আরেকটা প্রশ্ন দেখলাম যে জুলাইকে ছোট করা, যে আগামী নির্বাচনে গণ অভ্যুত্থান কত গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে প্রধানমন্ত্রী হিসেবে কাকাকে দেখতে চান, সেখানে হাসিনাও আছে, সেখানে জিএম কাদেরও আছে। এবং দেখেন দুইটা ফ্যাসিবাদী দলকে প্রশ্নের ফ্রেমে নিয়ে এসে একটা টানেল করে দেওয়া হয়েছে, যে আসলে প্রশ্নকারী উত্তরদাতারা কোথায় কোথায় প্রশ্ন উত্তর কিভাবে দেবেন। এবং এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টির ব্যাপারে তাদেরকে সফটেন করে ফেলা, এবং উল্টাভাবে দেখেন জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভালো রোল প্লে করা যে এনসিপি, যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে গত বছর, এই জুলাই গণ অভ্যুত্থানটা আগামী নির্বাচনে কতটুকু ভূমিকা রাখবে, সেখানে দেখলাম যে এটা খুবই একটা সফটার টোন নিয়ে আসা হয়েছে। এর মানে হচ্ছে আগামী নির্বাচনে দল এবং মার্কাটাই গুরুত্বপূর্ণ, পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত থাকাটাই গুরুত্বপূর্ণ, এবং বিএনপি আওয়ামী লীগের বলয়ের বাইরে বাকি সব কিছুকে কম গুরুত্বপূর্ণ করে হাজির করবার একটা কোশ্চেনের ফ্রেমওয়ার্ক দেখেছি। এবং যেটা খুবই দুঃখজনক আমাদের জন্য,
যে আমরা মনে করেছিলাম যে জনগণকে এতটুকু ওপেন স্পেস দেয়া হবে যে স্পেসে আসলে সে গণ অভ্যুত্থানকে ধারণ করে চিন্তা করতে পারবে এবং অ্যাকর্ডিংলি উত্তর দিতে পারবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে অন্যান্য জরিপের সাথে মিলিয়ে পড়লে পরে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে কোশ্চেনের ফ্রেম এবং উত্তরের ভিতরে যথেষ্ট বাড়াবাড়ি আছে এবং একটা পারপাস আছে, ডিজাইন আছে, এবং এই ডিজাইনটা নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে মোটেই সহায়ক না আমাদের সবার জন্য। ধন্যবাদ।